ঘড়িতে বাজে পৌনে ৮টা। আর সবেমাত্র উঠলাম, উঠে হাত মুখে একটু জল দিয়ে তারপরে ঝাঁটাটা নিয়ে দুটো রুম পরিষ্কার করব, ঝাড়ঝুট দেবো আর কি। শোয়ার রুমটাতে আগে ঝাড়টা দিয়ে দিই, কারণ এটা দিয়ে শুরু করে তারপর বারান্দাটা পুরো দেব, তারপরে ওই রুমটা দেব। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে হয়তো অন্যান্য দিনের থেকে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কাল সন্ধ্যা থেকে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে আমি কথা বলতেও পারছি না, এত গলা ব্যথা, তারপরে নাক দিয়ে জল ঝরছে, তারপর চোখ দুটো মানে এত জ্বলছে ঠান্ডাতে, মানে খুলতেই পারছি না, এমন অবস্থা জানো তো। সকালবেলা আমি উঠিনি, তোমাদের দাদাভাই উঠে থালা বাসন কয়েকটা ধুলো, তারপরে হচ্ছে জামা কাপড় হয়তো সার্ফ দেবে, এখনও দেয়নি, তবে বাসি কাজকর্ম ওই সেরেছে। আমি উঠে শুধু এই ঝাড়টা দেব, বাইরে জল ছড়াটা, ঘরে জল ছড়া সব ওই দিয়েছে। আর এই জুতোটা আমি পরে নিলাম পায়ে, এইটা ঘরে পরার জন্যই কিনেছিলাম, কিন্তু ঘরে না জুতো পরলে ঠিক একটা শোভা পায় না জানো তো, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো এখন দেখছি জুতোটা না পরলেই নয়, এতটা ঠান্ডা লেগে যাচ্ছে, আর মেঝে তো জানোই কতটা ঠান্ডা ওঠে, সেই জন্য আরও জুতোটা পরলাম। কি করব বলো, ঘরের মধ্যে জুতো পরতে নেই সেটা আমিও জানি, কিন্তু কেউ কিছু বলো না এতে, কারণ নিজের শরীরটা আগে জানো তো। কালকে রাতের বেলা রান্না করিনি, সন্ধ্যাবেলা একটুখানি টিফিন করেছি সোনাইয়ের জন্য। তো এই যে চট দেখো পাতায় আছে, মানে আসনটা পাতায় আছে, ওখানটায় সোনাই বসেছিল, যেমনিভাবে ছিল তেমনিভাবেই, মানে যেমন রেখে গেছিলাম তেমনিভাবেই পড়ে আছে সব কিছু। সন্ধ্যাবেলা টিফিন করে দেওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে এই গামলার মধ্যে রেখেছিলাম, ঝুড়িতেও তুলিনি, এতটা শরীর খারাপ লাগছিল জানো তো। এই যে সকালবেলা এখন তুলে দিচ্ছি। কালকে সোয়াবিন রান্না করেছিলাম, তারপরে তেল ঢেলেছিলাম, সব কৌটোগুলোই এখানেই পড়ে আছে, চলো আগে তুলে দিই এগুলো সব। এই রকম কাজ ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না, তবে শরীরে মানে একদম জোর পাচ্ছিলাম না কালকে থেকে। আজকেও যে জোর পাচ্ছি তা নয়, কিন্তু এটা একদম নিজের সংসার, এটা আমি ছাড়া কেউ করবে না জানো তো, সেই জন্য নিজেকেই করতে হবে, যতই শরীর অসুস্থ থাকুক আর যতই মানে তুমি বিছানায় পড়ে থাকো, তাও কিন্তু সেই উঠে তোমাকেই করতে হবে। হ্যাঁ, বর অবশ্য হেল্প করে দেয় আমাকে, যতটুকু বাড়িতে থাকে যেইটুকু টাইম সেইটুকু কিন্তু ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে দেয়। এটা আমি মিথ্যা কথা কোনোদিনই বলবো না, কারণ অস্বীকারও করবো না, কারণ ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। অন্যান্য দিনগুলোই ঘুম থেকে আমাকে ডেকে দেয় যে ওঠো কাজগুলো সারো। আজকে কিন্তু ডাকেনি, যে দেখছে যে শরীর খারাপ সেই জন্য নিজে থেকেই উঠলো। এই যে দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিল, বাসি বাসন ধুয়ে রেখে দিয়েছে সুন্দর করে, আর জুতোগুলো এদিক ওদিক হয়েই থাকে প্রতিদিন, মানে এগুলো গোছাতেই হয়, কারণ আমার যে ঘরে একটা দুষ্টু আছে সেই জন্য বুঝতেই পারছো, ওকে যত বলছি সরে যা ও সেই বসে আছে ওখানটায়। তো ওকে, ও খেলা করছে আর কি, একটা গাড়ি নিয়ে খেলা করছে। তো যাই হোক আমি এদিক থেকে ঝাড়টা দিয়ে নিই। আর আমি কিন্তু প্লাস্টিক একদম ফেলি না, এগুলো কিন্তু সব জমিয়ে জমিয়ে আমি একদিন হচ্ছে উনুনটা জ্বালাই, তোমরা তো জানোই। আর আমি প্লাস্টিক একদম ফেলতেও পছন্দ করি না, তোমাদের দাদা ভাইও আমাকে বকে, যদি একটা ভুল করে ফেলে দিই আমাকে বকে যে প্লাস্টিক কোনোদিন ফেলবে না। সেই জন্যই দেখো সুন্দর করে আমি সবগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, কারণ যেদিন বেশি হবে সেদিনকার একদিন উনুনটা জেলে একদম রান্না করে নেব। আর আমার কিন্তু প্রচুর পরিমাণে প্যাকেট হয় জানো তো, কারণ আমাদের প্যাকেটের খাবারগুলোই বেশি আসে, যেমন সবজি টবজি তো আসেই, তার মধ্যে মাছের প্যাকেটগুলো আমি ফেলে দিই, কারণ মাছের প্যাকেট আস না, সেইগুলো ঘরে রাখি না আমি। আর প্রচুর পরিমাণে খাবারের প্যাকেটের হ্যান ত্যান এসব আসে, দেখো এদিকে আমি ভালো করে গুছিয়ে রেখেছি। গাড়িগুলো ওভাবেই থাকে, কারণ গাড়িগুলো নিয়ে সোনাই খেলে, সেই জন্য। চলো ঝাঁটার মধ্যে একটুখানি জল দিতে হয় তাই জল দিই, বাসি ঝাঁটাই নাকি আবার জল ছাড়া রাখতে নেই, কারণ কোমরে নাকি ব্যথা করে সেই জন্য। আর তোমাদের দাদা ভাই তো বললাম, এই দেখো সার্ফ কাচবে বলে সার্ফ ডুবিয়ে রাখলো আগে। কাল দেখেছো অল্প কাছাকাছি, আজকে একটু বেশি আছে, কারণ তোমাদের দাদা ভাই সোয়েটার দিয়েছে, তারপরে জামা টামা আছে এই আর কি। চলো ঝাড় তো দিলাম, খাওয়ার ব্যবস্থা করতে হবে। এক প্যাকেট হচ্ছে রুটি আছে, তো এই রুটিটা হচ্ছে বাটার দিয়ে করব, সেই জন্য রুটি আর বাটার নিয়ে নিচ্ছি। আর এই এক প্যাকেট রুটির জন্য আমার কিন্তু দুটো ছোট ছোট বাটার লাগে। তো এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন হবে, চলো টিফিনটা বানাই। হঠাৎ করে শরীরটা এত ভেঙে পড়বে আমি বুঝতেই পারছি না, কালকে সন্ধ্যা থেকে এতটা শরীর খারাপ হয়ে পড়বে মানে বুঝতেই পারিনি। সন্ধ্যা থেকে হঠাৎ করে মানে সর্দি, তারপরে গলা ব্যথা, ঠান্ডা লাগা, শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, গা হাত পা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা, তারপরে হঠাৎ করে দেখি না জ্বর এলো। আমার না ওপরে জ্বর আসে না, ভেতরে জ্বর আসে জানো তো, সেই এত গা হাত পা যন্ত্রণা করে মানে বুকের ভিতর ধরপড় করবে এমন একটা ব্যাপার, আর ভেতরে কাঁপানি দিয়ে এত জ্বর আসে,
সেই রকম আমার জ্বর হয়। কালকে ঠিক তেমনটাই হয়েছিল। মানে হাতের কাছে যে মানে কাঁথা কম্বলটা নেব সেই অবস্থাতেও মানে থাকতে পারি না। মানে হঠাৎ করেই বিছানার মধ্যে পড়ে যেতে হয়। একাকিত্ব সংসারে, একাকিত্ব জীবনে খুবই কষ্টকর, জানো তো। একজন মানুষ যদি বাড়িতে না থাকে সত্যি খুব কষ্টকর হয়ে পড়ে। এই ধরো হঠাৎ করে কিছু হয়ে গেলে না, দেখার মতন কেউ নেই। যেমন আমার বাবা মার কথা বলছি, এত দূরে, শুধু ফোনে যেটুকু কথা হয় সেটুকু, কোনো কোনো দিন তো কথাই হয় না ওদের সাথে। কাকে বলবো কষ্টের কথা আর কাকে বোঝাবো, কেউ নেই, জানো তো। কথায় আছে না, পৃথিবীতে একা এসেছো একাকেই যেতে হবে, ঠিক তাই। মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একদম অন্যরকম, জানো তো। বিয়ের আগে ছিলাম একদম অন্যরকম, সেসব মানে ভাবলেই সত্যি চোখে জল চলে আসে। আর বিয়ের পরের জীবনটা একদম অন্যরকম। কত দায়িত্ব, কত কর্তব্য, কত ভাবনা চিন্তা বেড়েছে, মানে সব কিছু মিশিয়ে কি বলো তো, একদম দোটানায় পড়ার মতন। এই সংসারের মায়া তুমি কোনো সময় ছাড়তে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। বাবার বাড়িতে শরীর খারাপ হলে কিছুই করতে হতো না, বরং কতই না আদরে রাখতো। বিয়ের পরে আদরে রাখি ঠিক, কিন্তু ওই যে সবটাই নিজেকেই করতে হয়, এটাই হচ্ছে তফাৎ। আর বিয়ের পরে তো একটা অন্যরকম, কিন্তু তারপরে যখন আবার একটা বেবি টেবি হয়ে যায় তারপরে তো আরও মানে একটা বিশাল ব্যাপার। এখন আর শরীর খারাপ হলে কি বলো তো, এগুলো গায়ে মাখি না। ছেলে হওয়ার পর থেকে ছেলের পিছনে টাইম দিতেই আমার কেটে যায়। ছেলে হওয়ার পর থেকে শরীর খারাপকে শরীর খারাপ মনেই হয় না, জানো তো। ছেলে কখন খাবে, ছেলে কখন ঘুমোবে, ছেলেকে স্নান করাতে হবে, ছেলেকে এই রেডি করাতে হবে, মানে এই সব নিয়ে শরীর খারাপ যে কখন, মানে এই দুদিনের শরীর খারাপ কখন উধাও হয়ে যায় বুঝতেই পারবে না তুমি। এর মাঝে যদি বরের একটু ভালোবাসা পাওয়া যায়, একটু কেয়ারিং পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে তো তুমি একদমই সুস্থ, তাই না? কোনো রোগ ভোগ আর তোমাকে শরীরে মানে ধরতে পারবে না। খারাপ গলা নিয়ে কিন্তু অনেক কিছু বকবক করে ফেলছি। আমার না এখন যে ভয়েস ওভার করছি এখনও আমার শরীরটা একদম ভালো নেই, তবে হ্যাঁ কুতিয়ে কুতিয়ে বলছি আর কি। কী বলবো বলো, হাসিও পাচ্ছে। আর এদিকে দেখো সোনাই সিঁড়িতে উঠে যাচ্ছিলো, তো আমি ওকে বকছিলাম যে এখানে একদম নাম আগে, নাম আগে, ওরকম বলে বলে নামালাম। যাই হোক, আর তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে যদি কাছাকাছি করছে, আর বরটা আমার সকাল থেকে কাজ করছে বলে চলো ওর জন্য চা বসিয়েছি। ও মানে আমিও খাবো, দুজনেই খাবো আর কি। আর রুটিগুলোও বানানো হয়ে গেছে ওদিকে, তো রুটি আর হচ্ছে চা, আর সোনাইয়ের জন্য দুধ গরম করে দেব। সোনাইও একটু রুটি খাবে, ও খেতে চায় না, জানো তো, বাটা রুটি একদম পছন্দ করে না। যাই হোক, ও পাস্তাটা পছন্দ করে, আর পাস্তাটা আজকে পাওয়া যায়নি, মানে দোকান থেকে তোমাদের দাদাভাই আনতে গেছিলো, তবে পাইনি, সেই জন্য আর কি পাস্তাটা হয়নি। নয়তো ওকে একটু পাস্তা বানিয়ে দিতাম, কিন্তু যাই হোক পাওয়া যায়নি দুর্ভাগ্যবশত। চলো এখন চা খাই। আজকে ঠিক আন্দাজ করে জল পড়েনি, সেই জন্য চাটা একটু কম হয়ে গেছে, মানে একজনের মতন চা হয়েছে, সেটুকুই আমরা দুজনে ভাগ করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে একটু দিলাম আর আমি একটু বাটিতে করে নিলাম, আর রুটি দিয়ে খাবো। আমরা দুজন চা দিয়ে রুটি খাচ্ছি, আর সোনাই শুধু রুটি খাচ্ছে। তো রুটি না তেমন একটা পছন্দ করে না। আর একটা কথা বলি তোমাদেরকে, আমরা না সকালে করে যখনই টাইম পাই তখনই হচ্ছে আমরা এই উঠোনের মধ্যে বসি, কারণ রোদটা এত সুন্দর লাগে, কি বলবো তোমাদেরকে। সময়ের অভাবে এইভাবে গল্প করে করে চা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। আজকে শরীরটা খারাপ, তাই আমরা সবাই মিলে বসে একসাথে খাই। তোমাদের দাদা ভাই আর হচ্ছে সোনাই বাজারে গেল মাছ আনতে, তো আমি ভাবলাম যে সেই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিই ভালো করে। বিছানাটা এত অগোছালো হয়েছিল, তো বিছানাটা গোছাতে গোছাতে ভাবলাম যে না, বিছানার চাদরটা তুলে রোদে দিলাম, একটু গরম হোক তারপরে আবার নিয়ে নেব, ওই যে। আর এখন অবধি ওই জন্য বালিশগুলো সব রাখিনি বিছানার মধ্যে, বেড কাভারটা বিছাবো তারপরে হচ্ছে বালিশগুলো দেবো, ঠিক আছে। আর আমার না এত শরীর খারাপ লাগছে, আমি কথাই বলতে পারছি না তোমাদের সাথে। তো চলো, এখনও ভেজাগুলো দেওয়া হয়নি, বাইরে ভেজাগুলো দিয়ে আসি। স্নান টান সেরে দেখো পুজো টুজো দিয়ে আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর হচ্ছে গেছিলাম হচ্ছে সেন্টারে মানে সোনাইয়ের খিচুড়ি স্কুলে, জানো তো। আর আজকে হচ্ছে সোনাইকে তেল খাওয়ানো হয়েছিল, বাচ্চাদেরকে যেটা দেয় না, সেই তেলটা খাইয়ে নিয়ে এলাম। আমি তো জানি না, তো অনেকজন মানে যাচ্ছিল খিচুড়ি টিচুড়ি নিয়ে, তো সেই বউগুলোই আমাকে বললো যে তোমার ছেলেকে তেল খাইয়েছো, তো সেটা বলতেই আমি জানি না, তো তারপরে আবার রেডি হয়ে গেলাম।
আর এসে দেখো এই যে এখানটায় বসেছি রোদের মধ্যে, আর আমার এত হ্যাচ্ছো পড়ছে আর নাক দিয়ে একদম পুরো জল বেরোচ্ছে শুধু। এতটা ঠান্ডা লেগেছে আমি তাকাতেও পারছি না। আর এদিকে দেখো সোনাইকে বেলুন কিনে দিয়েছিলাম, তো বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে জানো তো, ফেটে গেছে, ও ফাটায়নি অবশ্য, ফেটে গেছে ঠিক আছে। তো সেটাই ফাটা বেলুনটাকেই আমাকে বলছে যে মা ফুলিয়ে দাও। তো কি করব, সেই ছোটোবেলায় আমরা যেভাবে করতাম না, বেলুনটাকে মুখের মধ্যে ভেতরে নিয়ে একটা চুটকি মতন করি, তো সেটাই আমি বানিয়ে দিচ্ছিলাম ওকে। ওটাতেই ও দেখো কতটা আনন্দ পাচ্ছে, বেলুনটা ফেটে গেছে। অবশ্য আরও দুটো আছে, তবে এখনও ওকে দিইনি, সবগুলো দিলে কি বলো তো সবগুলোই ফাটিয়ে দেবে ও। কিছুক্ষণ রোদে বসবো, তারপরে রান্না বান্না আছে, আর বসে থাকলে তো হবে না, একটু রোদ গায়ে নিই, রোদটা বেশ ভালো লাগছে না তো, আরাম লাগছে। ইচ্ছে করছে বিছানায় ওই যে ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট, গরম গরম ব্ল্যাঙ্কেট একটু মুড়ি দিয়ে ভালো করে চাপা টাপা দিয়ে শুয়ে থাকি, কিন্তু সে তার তো উপায় নেই জানো, ছেলেটা আছে না, ছেলেটা খুব দুষ্টুমি করে। আমি যদি শুতে যাই ও যে কোন ফাঁকে কোন দিকে চলে যাবে ভাবতেই পারবে না। ওদিকে হচ্ছে সিঁড়ি বেয়ে চলে যাবে, তারপরে হয়তো কলে বা বাথরুমে চলে যাবে, সেই জন্য না ভয় লাগে, সেই জন্য আর ঘুমাচ্ছি না। অনেকক্ষণ বসে থাকার পরে রান্নাঘরে এসে বেগুনটা ভাজলাম, মাছটা ভাজলাম। আজকে বেশি কিছু রান্না করব না, সোনাইয়ের জন্য একটু ডালিয়া করব, আর এদিকে মাছের ঝোল করব পাতলা করে, আর বেগুন ভাজবো। আর কালকে হচ্ছে একটা গাছের বেগুন ভাজা হয়েছে, তোমাদের দাদাভাইকে বেগুনি করে দিয়েছিলাম দেখেছো। আর হচ্ছে আজকে হচ্ছে একটা ছিল, ওটাই আজকে ভাজা করলাম। মাছের জন্য আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো প্রেশার কুকারটাকে একবার খুলে দেখি যে হয়েছে কিনা। এদিকে দেখো অনেকটা পাতলা হয়ে আছে ঝোল মতো, তো আবার কয়েকটা সিটি দিতে হবে। সোনাই ঘুম থেকে উঠে বায়না করছিল মা বেড়াতে যাব, আর আমার শরীরটা এদিকে দেখতেই পাচ্ছ, চোখ মুখের অবস্থা এত খারাপ লাগছে, তাও কি করব, ছেলের বায়না রাখতে আমাকে যেতে হচ্ছে। চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, এই সামনে রাস্তার মধ্যে একটু 2-3 পাক দেবো, তারপরে আমাদের রাস্তার সামনেই একটু বসবো, তারপরে আবার সন্ধে হওয়ার আগে চলে আসবো, কারণ এখন তো পৌষ মাস, এখন পৌষ মাসে হচ্ছে তাড়াতাড়ি সন্ধে জ্বালতে হয়। তো আমাদের এদিকে হচ্ছে তাড়াতাড়ি সন্ধে জ্বালতে হয়, মানে সন্ধে হওয়ার আগেই সন্ধে দিতে হয় আর কি। আমার না ভীষণ শীত করছে, সেই জন্য চাদরটা নিয়ে নিই গায়ের মধ্যে। চাদরটা দিলে কি বলতো বাইরে ঠান্ডাগুলো আসবে না, আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, হাওয়া টাওয়া কানে টানে ঢুকবে না। আর সোনাইকে এত করে বলি যে কানে টুপি নাও টুপি নাও, টুপি নেবে না কিছুতেই, ওই জন্য ওকে সোয়েটারের টুপিটা পরিয়ে দিলাম। ললিপপ খেয়ে খেয়ে মুখটা এমন বাজে করে দিয়েছে, পুরো মুখে একদম আঠা আঠা ভাব। তো এইটা ভেজা গামছা ছিল, তো ওকে বললাম যে মুখটা মুছিয়ে দিই চলো। ও নিজেই বলছে যে না 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 না, তুমি ধরবে না, আমি নিজেই মুখ মুছবো। দেখো এত মানে এইটুকু বয়সে এত বুড়ো পাকা না, মানে পাকা পাকা কথা বলবে, তার মধ্যে মানে এমন এমন কাজ হাব ভাব করবে, মানে একদম পুরো বড়দের মতন। চলো সোনাইকে একটু বেড়াতে নিয়ে যাই। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো, বেশি বড় করব না, এমনিতেই শরীরটা খারাপ সেই জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।